আচ্ছা, যারা প্রথম আসছেন তাদের টেনশন নেওয়ার কিছু নাই, আমরা একদম হচ্ছে নতুন একটা আমরা শুরু করছি, হ্যাঁ, ইলেকট্রিসিটি। এবং এখানে হচ্ছে একদম ফান্ডামেন্টাল কিছু জিনিসপত্র আলোচনা করবো আমরা। আমরা হচ্ছে কুলম্বসের ফোর্স ল পড়ছি, তাই না? ইলেকট্রিক ফিল্ড কি, পোটেনশিয়াল কি, তারপর হচ্ছে গসের লটা কি, এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখবো সেই চ্যাপ্টারে। তো আমরা হচ্ছে একদম মানে গত ক্লাসটা ছিল একদম প্রথম ক্লাস, তো ওখানে হচ্ছে আমরা ডিসকাশন করছি হচ্ছে কি চার্জ কি জিনিস, তাই না? এরপরে হচ্ছে আমরা কি ডিসকাশন করছিলাম, এরপরে হচ্ছে কোনো একটা জায়গায় কীভাবে আমরা চার্জ দ্বারা ইনডিউস করতে পারি, কীভাবে মানে ধরেন কোনো একটা কিছু আছে, এটা আমি চার্জ দিতে করতে চাচ্ছি, এটার প্রসিডিউরটা ঠিক আছে, সেটা আমরা কতদিন আলোচনা করছি। এরপরে হচ্ছে আমরা আলোচনা করছি হচ্ছে কনজারভেশন, অর্থাৎ যে আমরা যা বলতেছি এক জায়গা থেকে আরেক ইলেকট্রন ফ্লো হয়, কখনো এরকম হওয়া সম্ভব যে দেখতে ইলেকট্রন ফ্লো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়? সম্ভব। অর্থাৎ ছটা ইন্টিজার মাল্টিপল হবে, অর্থাৎ একটা দুইটা বা তিনটা, এরকম হওয়া পসিবল না যে 1.5টা ইলেকট্রন বা 1.7টা ইলেকট্রন এই জায়গা থেকে পাস হচ্ছে, এটা পসিবল না। এটা কোনো বলতে হচ্ছে কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ, বুঝতে পারছেন? অর্থাৎ একটা ইলেকট্রন গেলে একটা, অথবা দুইটা গেলে দুইটা, কিন্তু এরকম না যে 1.7 ইলেকট্রন পাস হয়েছে, এরকম হওয়া পসিবল না। ওকে, তো এইটাই লিখছে দেখেন, the total electric charge in an accelerated system is এটা হচ্ছে ধর কোটা জায়গা ধরেন এখান থেকে এই জায়গায় ইলেকট্রন পাস হলো, এখান থেকে এখানে ধর 10 ইলেকট্রন এখানে পাস হলো, টোটাল ইলেকট্রন এখান থেকে এখানে চলে গেল, কিন্তু টোটাল ইলেকট্রন কিন্তু ফিক্সই থাকে। অর্থাৎ ওর কাছে যদি টোটাল ধরেন এই দুইটার একটা সিস্টেম চিন্তা করলাম, এই দুইটার সিস্টেমে ধরেন 100টা ইলেকট্রন আছে। এখন ধরেন ওর ছিল 60টা, ওর ছিল 40টা, এখন ওরে দিয়ে দিল আরো দুইটা, তাহলে ওর কয়টা হইল? 58টা, কিন্তু ওর কয়টা? 42টা, কিন্তু টোটাল ইলেকট্রন কয়টা আছে? 100টাই। ওটা হচ্ছে আমাদের কনজারভেশন অফ ইলেকট্রন। কোনো একটা সিস্টেমের মধ্যে ইলেকট্রন মানে ধ্বংস করতে হবে না, ঠিক আছে? তার টোটাল ইলেকট্রন কি থাকবে? ফিক্স থাকবে। আর এরপর আমরা দেখলাম হচ্ছে যে কোয়ান্টাইজেশন, অর্থাৎ ওই একটা দুইটাই ইলেকট্রন পাস হতে পারে, এর চেয়ে বেশি, অর্থাৎ ওই মানে 1.5 মানে কোনো ফ্র্যাকশন ইলেকট্রন পাস করা পসিবল না, ঠিক আছে? এটা আমরা দেখছিলাম যে একটা নির্দিষ্ট এই লেভেল, এরপর এই লেভেল, এরপর এই লেভেল। আপনি এখানে দাঁড়াতে পারবেন না, একটা সিঁড়ি যদি চিন্তা করেন, এটা মানে এটা মানে ঢালু কিনা একটা কিছু উপরে উঠতেছে, এখানে দাঁড়ানো যাবে না? যাবে, কিন্তু এখানে দাঁড়ানো যাবে। সো ইলেকট্রনের যে মানে এনার্জি লেভেলটা বলতে হলো এরকম, সো ফার্স্টে যখন এখানে উঠছে, এবং মাঝখানে এখানে কোথাও সে থাকতে পারবে না, হয় উপরে উঠে যাবে, নাহলে এরপর উপরে উঠে যাবে, বা নিচে নেমে যাবে, এই মাঝখানে থাকা পসিবল না। এটা হচ্ছে আমাদের কোয়ান্টাইজেশন অফ চার্জ। ওকে, এটা আমরা লাস্ট দিন আলোচনা করছিলাম। আমরা হচ্ছে কুলম্বস ল তো দেখছি, হ্যাঁ, দুইটা চার্জের মাঝখানে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে আমাদের কুলম্বস ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলি এটাকে। ওকে, সো এটা ডিপেন্ড করে কার উপর? চার্জ দুইটার কি পরিমাণ আছে সেই দুইটা চার্জের গুণফলের উপর, তাই না? মাল্টিপ্লিকেশনের উপর, আর হচ্ছে তাদের মাঝখানে যে ডিসটেন্স আছে সেই ডিসটেন্সের স্কয়ারের ইনভার্সে প্রপোর্শনাল। এটা অলরেডি দেখছেন আপনারা আগে, আমরা যা আরেকবার রিকল করতেছি। আর আমরা হচ্ছে দেখছিলাম হচ্ছে ভেক্টর ফর্মটাও দেখছি ইয়ের কুলম্বস ফোর্সের, হ্যাঁ, আমরা এতটুকু দেখছিলাম নাকি? হ্যাঁ, ভেক্টর ফর্ম দেখায় নাই? ভেক্টর ফর্ম শুধু বলে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ধরেন তো আমরা তাহলে এখান থেকে শুরু করবো আজকে, না? না স্যার, ওই ব্যাকের স্লাইডটা একটু এটা একটু বলে দিব। হ্যাঁ, এটা আপনি বলে দিবেন। यस স্যার। আচ্ছা, সাপোজ আপনার এখানে একটা চার্জ আছে, এটা একটা চার্জ, হ্যাঁ, বললাম এটা হচ্ছে Q1 চার্জ, হ্যাঁ, এটা হচ্ছে Q1 চার্জ। আরেকটা চার্জ আছে এখানে, এটা ধরো হচ্ছে Q2 চার্জ আছে এখানে। ওকে, সো আর তাদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে এটা কিন্তু অলওয়েজ এটা তাদের মাঝখানে যে মিনিমাম ডিসটেন্স সেটা হতে হবে, এরকম না আপনি একটা ডিসটেন্স চিন্তা করলে এরকম ডিসটেন্স হচ্ছে এরকম হওয়া যাবে না। ওকে, আর তাদের মাঝখানে যে স্ট্রেট ডিসটেন্স দিতে হবে, কি হবে? স্ট্রেট ডিসটেন্স। ওকে, সো ধরলাম এটা মাঝখানে যে ডিসটেন্স সেটা ধরলাম হচ্ছে r। ওকে, সো কুলম্ব একজন সায়েন্টিস্ট, সে বলছে এই যে যদি দুইটা চার্জ থাকে
তো চার্জের মাঝখানে একটা ফোর্স কাজ করে, বুঝতে পারছেন? দুইটা চার্জের মাঝখানে একটা ফোর্স কাজ করে, সেটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলা হয় অথবা কুলম্বস ফোর্স বলা হয়, ঠিক আছে? তো সে বলছে এই যে ফোর্স, এই ধরলাম এটা হচ্ছে F, এইটা এই চার দুইটা মাল্টিপ্লিকেশনের সমান প্রপোর্শনাল, অর্থাৎ চার্জের পরিমাণ যত বাড়বে ফোর্সও তত বাড়বে, বুঝতে পারছেন? কারণ দুইটা তো মাল্টিপ্লাই হচ্ছে, তাই না? তো চার্জ যদি বাড়ে ফোর্সও বাড়বে, চার্জ যদি কমে ফোর্সও কমবে, অর্থাৎ F এর সাথে এটা কি প্রপোর্শনাল আছে, বুঝতে পারছেন? আবার বলছে যে ডিসটেন্স যদি বাড়ে তাহলে, অর্থাৎ এইটা যদি এখানে চলে আসে তাহলে ফোর্স কি হবে? ফোর্স কমবে না? ফোর্স কমবে, এইটাই বলছে সে। শুধু কমবে না, এইটা স্কয়ারের ফোর্স, অর্থাৎ একটুখানি যদি দূর চলে যায় ফোর্স অনেকখানি কমে যাবে, কথা বুঝতে পারছেন? এইটা মানে হচ্ছে এটা 1/r² ফোর্স হবে, বুঝা গেল? আমরা যেটাকে একসাথে কম্বাইন করে লিখতে পারি এটাকে এইভাবে, যেভাবে ফর্মুলাটা হচ্ছে কি E1 ইনটু বাই আমরা ওখানে জানি যে প্রশ্নটাকে আমাদের কি করতে হবে, কনস্ট্যান্ট হবে। তো আমরা বললাম এখানে কনস্ট্যান্ট নিয়ে আসে এখানে, তো তখন কনস্ট্যান্ট হচ্ছে আমাদের এখানে k, ওকে? আর এটা আমাদের ইকুয়াল হয়ে যাবে। সেখানে k এর একটা ভ্যালু আছে, k হচ্ছে 1/4 পাই এপসিলন। তো এপসিলন নটা বলতে পারেন, অর্থাৎ যদি ভ্যাকুয়াম হয়ে হয় কনস্ট্যান্ট হিসেবে যদি c ধরছিলেন স্যার, ও c একই কথা, দাও c আরে c হলো ব্রুসম্যান রুল না স্যার, এই কোনটা c না k k হচ্ছে কনস্ট্যান্ট আচ্ছা c ধরে কুলম্বস কনস্ট্যান্ট, ওকে? সো c এর মূল্য হচ্ছে 1/4 পাই এপসিলন নট, ওকে? আচ্ছা, এখন কথা হচ্ছে ফোর্সের ইউনিট আমরা জানি অলরেডি, নিউটন, তাই না? এখানে যে এপসিলন নট এটা একটা আলাদা পরিচয় আছে, এটা আমরা একটু পরে দেখি। ওটা ওই দিনও বাদ দিয়ে গেছিল, বাদ দিয়ে গেছি শুধু মিনিং টুকলে বলছিলেন না পরে কিছু বলেন নি। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে বলবো। আমরা ইউনিটটা দেখি, তাহলে ধরেন ফোর্সের ইউনিট কি হয়? ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, ওকে? यस স্যার। আর চার্জের ইউনিট কি? কুলম্ব। তাহলে দুইটা চার্জ আছে, यस স্যার। তাহলে কি হবে? কুলম্ব স্কয়ার, এখানে আসলে আমাদের কুলম্ব স্কয়ার নিচে হচ্ছে আমাদের আর এর ইউনিট কি হবে? মিটার, এখানে কি আছে? মিটার স্কয়ার, বুঝতে পারছেন? यस স্যার। তো এইগুলো হচ্ছে এইগুলো আর ফোর্সের ইউনিট। এখন আমার যাচ্ছে হচ্ছে এই এপসিলনের ইউনিট বের করার জন্য। তো আমি এটাকে যদি একটা মানে এক পাশে নিয়ে আসতে চাই, আমি এটাকে এখানে লিখি। এখানে তো 1/4 পাই এপসিলন আছে, তাই না? এই এপসিলনটাকে যদি এখানে লিখি তাহলে একটা কোথায় যাবে? এখানে যাবে, এই একটাকে এখানে নিয়ে আসতে হবে, এপসিলনটাকে, ওকে? আর এখানে হচ্ছে আমাদের এগুলো আছে U1 U2 ওকে? সো এখানে হচ্ছে এইটায় আমরা পাচ্ছি হচ্ছে কুলম্ব স্কয়ার মিটার স্কয়ার, তাই না? আমি যদি এটাকে, আর নিচে কি আছে? F এর ইউনিট কি? নিউটন। তার মানে আমরা কি পাচ্ছি? কুলম্ব স্কয়ার পার মিটার স্কয়ার পার নিউটন। এটা হচ্ছে কার ইউনিট? এপসিলন। আর এপসিলন নট একটা ভ্যালু আছে, এটা ভ্যালু কত? 8.85 into 10 to the power minus 11 মোল। বুঝছেন? সো এটার ইউনিট এটাই হবে, তাহলে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, বুঝছেন? আর এই পুরোটাকে একসাথে আপনারা চাইলে ক্যালকুলেট করে ফেলতে পারেন, এটা হবে হচ্ছে 9 into 10 to the power 9, বুঝছেন? এটা হবে উল্টায় যাবে, এটা নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। এটা হচ্ছে পুরো এই সি এর ভ্যালুটা, বুঝছেন? এটা কার ভ্যালু? সি এর ভ্যালু, ওকে? আচ্ছা, আমরা তাহলে আসলে আমরা একটু ডিসকাস করি হচ্ছে এপসিলন। এপসিলনটা এটার পরিচয় কি? আগে নামটা কি? এটাকে বলা হয় হচ্ছে পারমিটিভিটি। পারমিটিভিটি কথা দ্বারা কি বোঝা যাচ্ছে? এটা তার কি কি রিপ্রেজেন্ট করতে পারে বলেন?
কোনো কিছু একটা পারমিশন দিচ্ছে, তাই না? কোনো একটা কিছু পারমিটিভিটি মানে কি, কোনো একটা পারমিশন দিচ্ছে। ধরেন আমি এই দুইটা, ধরেন এই দুইটা চার্জিত বস্তু, আমি দুইটা মাঝখানে একটা ফোর্স আমি বের করলাম কোথাও, আমি এইখানে, আর আমি এটাকে নিয়ে গেলাম হচ্ছে ধরেন পানির ভিতরে, কথা হচ্ছে দুই জায়গায় কি ফোর্স সেম থাকবে? কেন থাকবে না? মাধ্যম ভিন্ন হইলে কি ফোর্স চেঞ্জ হয়? চেঞ্জ হয়, কথা বুঝতে পারছেন? চেঞ্জ হয়, এটাই সে মানে দেখছে, এবং দেখছে যে মিডিয়াম যদি চেঞ্জ হয়, সো ডিফারেন্ট মিডিয়ামে ফোর্সের ভ্যালু কি হয়, চেঞ্জ হয়, ঠিক আছে? অর্থাৎ ওই যে আমরা একটু পরে দেখবো যে একটি ইলেকট্রিক ফিল্ড লাইন তৈরি হয় চার্জ থেকে, তাই না? তো যখন হচ্ছে মিডিয়াম চেঞ্জ হয় তখন ওই ফিল্ড লাইনগুলো ডিফারেন্ট হয়, ঠিক আছে? ছোটো বড়ো হয় বা স্ট্রেংথ কমে বাড়ে, ঠিক আছে? অর্থাৎ ওই পারমিশন দেওয়ার যে ব্যাপারটা, অর্থাৎ কোনটা ফোর্সকে বা কোনটা মানে ইলেকট্রিক ফিল্ড লাইনকে পাস করানোর জন্য যেই ইয়াটা দরকার, সেটা পারমিশনটা দরকার, সেটা কে দেয়? ওই মিডিয়াম দেয়, তাই না? ওই মিডিয়ামের অ্যাসোসিয়েটেড যেই কনস্ট্যান্ট সেটা হচ্ছে, বুঝতে পারছেন? এইটা প্রত্যেকটা আলাদা আলাদা মিডিয়ামে ওর একটা আলাদা ভ্যালু আছে। এই যে আমরা বলতেছিলাম মিউ নটের ভ্যালু হচ্ছে এইটা, এটা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে ভ্যাকুয়াম। এটা কোথায়? ভ্যাকুয়াম। আমরা হচ্ছে সবসময় এটাকে রেফারেন্স হিসেবে ধরি, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যাকুয়াম, আমরা কি ধরি? রেফারেন্স হিসেবে। এর সাথে আমরা চাইলে অন্য যে কোনো একটা কম্পেয়ার করতে পারি। ধরেন আমরা যদি ওয়াটার বের করতে চাই তাহলে এটা হবে হচ্ছে এপসিলন ডাব্লিউ, ঠিক আছে? আমরা যদি এয়ার বের করতে চাই তাহলে হবে এপসিলন এ। প্রত্যেকটা আলাদা আলাদা কি আছে? ভ্যালু আছে, ঠিক আছে? এটা ফিক্সড ভ্যালু, মানে এয়ারের জন্য এটা ফিক্সড, ওয়াটারের জন্য এটা ফিক্সড। এরকম প্রত্যেকটা মিডিয়ামে বা ডিফারেন্ট সিচুয়েশনে এই এপসিলন ভ্যালু কি থাকবে? ফিক্স থাকবে। কিন্তু ওই ভ্যাকুয়ামটা এটাও ফিক্স থাকবে, ঠিক আছে? কিন্তু মিডিয়াম টু মিডিয়াম এটা কি হবে? চেঞ্জ হবে। বোঝা গেল এপসিলনের ব্যাপারটা কি? পারমিটিভিটি। আবার এইটার মতো আবার ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আবার আরেকটা কনসেপ্ট আসে, দেখছিলেন এটা? এরকম মিউ, এটাকে বলা হচ্ছে পারমিয়াবিলিটি। ওটাও সিমিলার, ওটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য, বুঝতে পারছেন? এটা হচ্ছে এই আমাদের ইলেকট্রিক চার্জ দিয়ে কাজ করতেছি না, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ডের জন্য, ঠিক আছে? সো এইগুলো আছে আমাদের কি বলে কুলম্বস ল। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমরা বলতেছি এই ফোর্সটা, মানে এই ফোর্সটা কে কাকে দিচ্ছে, কে বলতে পারবেন? আমরা বলতেছি এইখানে একটা ফোর্স কাজ করে, এই ফোর্সটা কে কাকে দিচ্ছে? আমি বলতেছি এই দুইটা মাঝখানে কি হয়, একটা ফোর্স কাজ করে, কে কাকে দিচ্ছে ফোর্স? হ্যাঁ, চার্জ দেওয়া থাকতে হবে। যদি দুটো ভিন্ন আচ্ছা, আকর্ষণ করবে, ধরলাম এটা হচ্ছে +10, হ্যাঁ, আর এটা ধরেন -5। এখন কি হবে? কে কাকে ফোর্স দিবে? তো নিজের দিকে টান, -5 से 10 দিকে টানবে, মাইনাসকে এর দিকে টান, এটার দিকে টানবে, মাইনাসটাকে টানবে, মাইনাসই টানবে, মাইনাস টানবে, প্লাস মারাত্মক ডিসকমফোর্টের মধ্যে আছে। হ্যাঁ, কোথায়? এই দুটো মাঝখানে থাকবে না, ওটা বলি নাই। তাহলে? Q1 Q2 দুইটাই একদম ফোর্স মানে কাজ করে ওখানে। তাহলে কে কাকে দিচ্ছে? কে কাকে দিচ্ছে? হ্যাঁ, ফোর্সটা আমি তো বলতেছি, ধরেন আমি এটাকে ফোর্স দিচ্ছি, তাই না? সেইখানে কে কাকে ফোর্স দিচ্ছে? স্যার দিচ্ছে। যারটা বেশি সে দিচ্ছে। এরকম না, কুলম্বসের ফোর্স এইটা হচ্ছে দুইটার মাঝখানে ফোর্স, এবং আমরা বলতে পারবো না যে এ ওকে ফোর্স দিচ্ছে, এ ওকে ফোর্স দিচ্ছে, এরকম না। এ ওকে দিচ্ছে, একই সাথে এও ওই একই পরিমাণ ফোর্স আমি ওকে দিচ্ছি। আমি যে একটা উদাহরণটা দিলাম, এটা দিয়ে আপনার বোঝার কথা ছিল। আমি যখন ওয়ালটাকে ধাক্কা দিচ্ছি, ওয়াল আমার ধাক্কা দিচ্ছে না, একই ফোর্স, তাহলে আমাদের মাঝখানে ফোর্স কিন্তু একটাই,
কিন্তু আমিও যাকে তাকে দিচ্ছি সেও আমাকে ওই সেম ইয়াটা দিচ্ছে। আপনার ক্লিয়ার না? তো ক্লিয়ার না? হ্যাঁ, এটাই তো একটা জিনিস বলার পরে কনফিডেন্স থাকতে হবে। এই তো ল্যাব ভাইবা যখন দিব তখন আরো দেখবেন কারা কাকে বলে। কথা বোঝা গেল? আমরা বলতে পারবো না যে এই বড়টাকে ছোটটা টানতেছে, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে দুইজন মাঝখানের ফোর্স, এটা এ ওকে দিচ্ছে বা এ ওকে দিচ্ছে, ব্যাপারটা এরকম না। দুইটা মাঝখানের ফোর্স এবং দুইজন দিচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এখন আমরা জানি ফোর্স এটা কি ধরনের কোয়ান্টিটি, ভেক্টর না? তো আমরা যদি এটা তাহলে এটা আমরা যদি ভেক্টর ডিরেকশন অনুযায়ী লিখতে চাই তাহলে এটাকে কিভাবে লিখতে হবে আমাদের? আমরা যদি ভেক্টর ফরম্যাটে লিখতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে? ধরেন আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করতেছি এরকম। এইখানে একটা পয়েন্ট, এই পয়েন্টে একটা চার্জ আছে, আর একটা পয়েন্ট আছে ধরেন এইখানে আরেকটা পয়েন্ট চার্জ আছে। সো ধরেন এইখান থেকে এটা ডিসটেন্স বললাম হচ্ছে এটা, আর এইখান থেকে এটা ডিসটেন্স বললাম হচ্ছে এটা। ওকে, এই পয়েন্টে একটা চার্জ আছে, এই পয়েন্টে আরেকটা চার্জ আছে। ওকে, আর এই দুটো কানেক্টিং যে লাইন সেটা হচ্ছে ওকে। সো বললাম এটা হচ্ছে Q1, এটা হচ্ছে ওকে। আমি তো মনে করি এগুলো দেখাইছি লাস্ট ক্লাস। আগে ক্লাসে দেখাইছেন? বললে ভেক্টর ফর্ম দেখাই দেন। মানে ফুল দেখান নাই স্যার। এই ভেক্টর ফর্ম দেখাই। এই সূত্রটা শুধু করে দিয়েছিলেন। তারপরে ভেক্টর ফর্ম দেখাইছি আমি। স্যার দেখাইছেন স্যার, ঠিক আছে। একক ভেক্টর করে দিয়েছিলেন স্যার। একক ভেক্টর আরে দেখুন স্যার, একদম বুঝছো। দেখাইছি না। আরে দেখাইছি। ওর বুঝে নাই স্যার, বুঝতে হবে এজন্য স্যার কিন্তু দেখান স্যার, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আরে দেখেন আচ্ছা ধরেন এটা হচ্ছে ও যে ফোর্স সেটা হচ্ছে বলা হচ্ছে F1, ও যে সেটা বলা হচ্ছে F2। দুইটা কি ইকুয়াল? এরকম না যে দুইটা আলাদা, দুইটা সেমই, ঠিক আছে? সো এই F1 বল হচ্ছে ও দিচ্ছে কাকে? 2 কে। সো আমরা এটা লিখতে পারি F1 2, বুঝতে পারছেন? আর এই এটা দিচ্ছে ওকে, তাহলে এটা হবে F21, এইভাবে লেখা যায়। সেইটা তো আমরা স্পেসিফিক্যালি বলতে পারি যে এই চার্জের জন্য এই ফোর্স, এই চার্জের জন্য এই ফোর্স। কথা বুঝতে পারছেন? দুইটা কিন্তু ভ্যালু সেমই এবং দুইটা কিন্তু অ্যাড হবে না আবার, মানে এটা আবার করে না যে দুইটা যেহেতু ফোর্স যদি একসাথে করে দিই, ওটা এরকম না কিন্তু এইটাও যে ফোর্স এটা একই পরিমাণ ফোর্স। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই F1 কাকে দিচ্ছে? 2 কে দিচ্ছে। আর এটা তার কি বলে F2 কাকে দিচ্ছে? 1 কে দিচ্ছে। কথা বোঝা গেল? এটা আমরা হচ্ছে আরেকটা রিপ্রেজেন্টেশন, বোঝা গেল? আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যদি একটা ভেক্টর ফর্ম দেখতে চাই, যেটা মাঝখানে যে চার্জ আছে সেটা চার্জের মাঝখানে ডিসটেন্স বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে r। এটা চার্জ মাঝখানে ডিসটেন্স কি? ওকে, তো ভেক্টর ফর্মটা হবে হচ্ছে এই f ইকুয়াল হবে হচ্ছে 1/4 পাই এপসিলন নট q1 q2 r স্কয়ার। আর এটা কোন দিকে কাজ করতেছে? ধরে নিয়ে আমি এই কাজ করতেছি, তখন এইটার দিকে একটা ইউনিট ভেক্টর দিতে হবে আর এর দিকে। সেইটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্ব, বুঝছেন? এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম। সো এখানে আর এটা হচ্ছে একটা ভেক্টর। যেমন আমি ওইদিন দেখাইছিলাম তখন এটার জন্য আমাদের হচ্ছে r1, এটা হলো r2, তাই না? সো তাহলে এটা একটা পজিশন ভেক্টর আছে, এটা একটা পজিশন আছে, এটা একটা আলাদা পজিশন আছে। আমরা যদি এই আরটাকে বের করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই r ইকুয়াল লিখতে পারি হচ্ছে r2 মাইনাস r। এটা দেখাইছি না লাস্ট ক্লাসে? ওকে, সো এইখান থেকে আপনারা চাইলে পজিশন ভেক্টর অর্থাৎ এই r ভ্যালু বের আমরা তো r ভেক্টর ভ্যালু পেয়েছি, আমাদের লাগবে কি r? কে
আর কে পেছনে আমাদের কি করতে হবে আমরা জানি আর ভেক্টরটাকে আর এর ভ্যালুকে কি করতে হবে ডিভাইড করতে হবে ভ্যালু বের করতে পারবেন না ভ্যালু কি বের করি ধরেন একটা ভেক্টর আছে ধরেন 1 ধরেন একটা i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ ওকে এইটা একটা ভেক্টর এটা হচ্ছে কি √ ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার আমরা কি করছি দেখেন অর্থাৎ i এর কোএফিশিয়েন্ট এই যেটা i না যে মান 2 i তাহলে এখানে কত হবে এখানে হবে যারা নতুন তারা কি বুঝছেন আমরা জাস্ট কি করছি দেখেন ধরেন একটা ভেক্টর দেওয়া আছে ধরেন এই একটা ভেক্টর সেটা বললাম হচ্ছে i প্লাস 2j মাইনাস 5k আর b আর একটা ভেক্টর সেটা বললাম হচ্ছে 3i মাইনাস হচ্ছে 5j প্লাস হচ্ছে 3k এই দুইটা ভেক্টর আছে অর্থাৎ এটা আমরা কি বুঝলাম এই যে r1 এটা ধরেন r1 হচ্ছে আমাদের ওকে সো আমাদের লাগবে কি দুইটার মাঝখানে সেপারেশন ভেক্টর r সেটা ধরলাম হচ্ছে কি r2 মাইনাস r1 আমাদের কি করতে হবে এই 3 থেকে 1 মাইনাস করতে হবে তাহলে আমরা কি পাবো 2y মাইনাস 5 হ্যাঁ I capital হ্যাঁ মাইনাস 5 সবগুলাই গ্যাপ আছে সবগুলা থেকে গ্যাপ আছে i ক্যাপিটাল আমি কিছু ভেক্টর সাইন অনেকগুলো জায়গায় দিই প্রত্যেকটা ভেক্টর সাইন দিতে হবে ঠিক আছে এই যে এখানে ভেক্টর দিতে হবে আর উপর ক্যাপ দিতে হবে এই প্রত্যেকটা i j k সবগুলোকে কি দিতে হবে পরে ক্যাপ সবগুলা কি ভেক্টর যেটা ভেক্টর সেটাকে ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে ঠিক আছে যেমন এইটা ভেক্টর এটা ভেক্টর এটা ভেক্টর সবগুলা উপরে সাইন দিতে হবে ওকে আচ্ছা তো এখন তাহলে -5 -2 তাহলে কত হবে -5 plus 2 এই মাইনাস থেকে মাইনাস করতেছে না 2 থেকে 1 মাইনাস 2 থেকে 1 না হ্যাঁ মাইনাস 1 না এটা কি হবে -5 মাইনাস হলে কি হবে -7j আর এখানে এটা থেকে এটা মাইনাস করলে কি হবে 2 হবে 8 হবে এই ঠিক ওকে সেইটা পাইলাম আমাদের r এর ভেক্টরের ভেক্টর পাইলাম আমরা যদি r ভেক্টরটার ভ্যালু বের করতে চাই তাহলে সেটা করতে হবে রুট করতে হবে আর মডুলাস এটা হচ্ছে মডুলাস ইউজ করব তাই না তো এটা আমরা কি করব রুট ওভার প্রত্যেকটা কোএফিশিয়েন্ট অর্থাৎ i এর কোএফিশিয়েন্ট কত 2 তাহলে 2 স্কয়ার এবারে মাইনাস 7 স্কয়ার প্লাস হচ্ছে 8 স্কয়ার সবগুলো কিন্তু যোগ হবে কোএফিশিয়েন্টগুলো তাহলে আমরা কি পেয়ে গেলাম r এর ভ্যালু পেয়ে গেলাম সো আমাদের r কে বের করতে হলে কি করতে হবে তাহলে এইটা বের করতে হবে এই r কিছু বুঝছেন এটা আমাদের বের করতে হবে সো এইটা আমি ওখানে দেখাইছি আর কি এটা দেখাইছি এখানে বুঝছেন এটা তো আমরা বের করলাম কোন দিক থেকে q1 থেকে q2 এর দিকে তাই না এখন আমরা যদি চাই q2 থেকে q1 এর দিকে অর্থাৎ এই দিকে ভেক্টর যদি বের করতে তাহলে আমাদের কি করতে হবে এখানে r1 r2 বুঝতে পারছেন বোঝা গেল তা কি করতে হবে r1 r2 করতে হবে এই r কোনো চেঞ্জ নাই ওকে এরপর আমাদের কিছু আছে আচ্ছা তাহলে আমরা হচ্ছে আজকে দেখব হচ্ছে এরপরে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড নাম শুনছেন ইলেকট্রিক ফিল্ড আমরা তো ইলেকট্রিক ফিল্ড আমরা কাকে বলি
আচ্ছা আমার কথা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আমরা কাকে বলি? হ্যাঁ এই সিটি কবে ছিল? আজকে না স্যার আজকে ডেট দাও ছিল না? হ্যাঁ ডেট দেওয়ার কথা ছিল আজকে। ডেট দেওয়া ডেট দেওয়া ছিল না স্যার। ওকে সত্যি কথা বলবো আজকে দিছে না আজকে বলতে না আজকে ছিল আমি এর আগে দিন বললাম স্যার আজকে দুটো ছিল শনিবার দিন দাও আজকে ছিল তাহলে শনিবার দিন অবশ্যই আমার ক্লাস করবে দশটায় না তোমার ল্যাব নাই না আচ্ছা আজকে কেমন ছিলেন জানেন? আপনি আমার বুধবার আপনার ক্লাস নাই আপনার টাইম করে বৃহস্পতিবার না 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 বেশি লেট হয়ে যায়। এই শোনেন যারা নতুন আছেন তারাও অ্যাটেন্ড করবেন, ওটা আমি পরে দেখবো কি কার কি অবস্থা। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, ওটা আমি পরে দেখবো, কিন্তু পরীক্ষা সবার দিতে হবে কথা, এটা সবাই কিন্তু জানাই দেন, সবাইকে অ্যাটেন্ড করতে হবে। আজকে 3 না, তারিখে না। আমাদের মেইন সাবজেক্টের পরীক্ষা ওই জায়গায় ক্লাস বৃহস্পতিবার এনেন স্যার আমরা এই বৃহস্পতিবার এটা আমি বলে রাখছি, আর 15 দিন বেশি হবে না বৃহস্পতিবার স্যার। বৃহস্পতিবার, এটা অনেক দেরি হয়ে যায়, আমার আরো সিটি নিতে হবে। পরীক্ষা আর মাঝখানে পাবো হচ্ছে জুলাই মাসটাই, আর কোনো টাইম নেই তো। এরপর ল্যাব ভাইবা আরো অনেক ব্যাপার স্যাপার আছে। আমি তো তিনটা সিটি নিতে হবে মিনিমাম। স্যার বৃহস্পতিবারে দেন স্যার বৃহস্পতিবার দেরি হয়ে যায়। এটা কাম না স্যার একটা ক্লাস স্যার ও কথা অনুযায়ী শনিবার একটা দেন বৃহস্পতিবার আরেকটা দেন পরে শনিবার আরেকটা দেন তিনটা বিষয় এটাই বেস্ট হবে ও কাম এই বৃহস্পতিবার দিলে কি পারবা? না না শনিবারে রাস্তাঘাট ফ্রি, ইজিলি আসতে পারবা। এই শুক্রবার দিন এই যে সারাদিন বসে পড়তে পারবা। আজকে এটা হওয়ার কথা ছিল গত শনিবার, এরপরে ডেট তোমরা চেঞ্জ করে দিলা আছে আবার কত বৃহস্পতিবার ছিল? তাহলে এই কয় তারিখ? এটা 3 তারিখ আছে আজকে কত তারিখ? 5 তারিখে পরীক্ষা 5 তারিখে না 3 তারিখ 5 তারিখ কোথায়? 5 তারিখ শনিবার 5 তারিখে দেন না স্যার। এই 5 তারিখ 5 কত? 5 7 5 7 25 না? আচ্ছা এটা কি ছিল হচ্ছে ফিজিক্স পরীক্ষা স্যার শনিবার এই সিলেবাস কি ছিল? সিলেবাস নেই স্যার। কোয়ান্টাম মেকানিক্স এ হচ্ছে পোস্টুলেট তাই না? হ্যাঁ আর হচ্ছে পোস্টুলেট আর হচ্ছে মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স পোস্টুলেট আর দেখেছো আমরা কি দেখলাম? লিনিয়ার পলারাইজেশন মোমেন্টাম আর হচ্ছে ওই গ্র্যাভিটেশনাল সবই কি লিখে দিতে হবে। লিনিয়ার এই কোয়ান্টাম মেকানিক্স এর কোর্স ঠিক তো কথা বলে ক্লাস করছিল ফার্স্ট কোয়ান্টাম মেকানিক্স এর কোর্স আমি এখন নিতে বুড়ি করে তুমি দেখেন তুমি তো লিখে এই পড়ে খাতে নাই আমার খাতে নাই এই তো বড় এই কোর্স যে থাকো না আমার কাছে অ্যাটেন্ডেন্স আছে। ঠিক আছে কে কোন ক্লাসে ছিল এটা আমার কাছে অ্যাটেন্ডেন্স আছে। আরে না করিনি। এই ক্লাস করেছিলাম আমি জানি স্টুডেন্টসের ইকুয়েশন নাই না থাকলে তুমি কোর্স আচ্ছা ওই মানে ইয়া কত পিডিএফ টা কি আমি একদম সুগার পিডিএফ দিছি না, পিডিএফ এর নাম কি ওটা? এই দুটো না তিনটা পিডিএফ হবে। স্যার ক্লাসগুলো তো পাইনি। কোয়ান্টাম মেকানিক্স পোর্টালে কথা বলতে হ্যাঁ, পোর্টালে, হ্যাঁ। দুইটাই দেওয়া কি দিয়ে দাও পোর্টালে পিডিএফ কয়টা এই দেখো তো ও কি বলে ও পোর্টালে কি ভুলেও দেখবেন মানুষ ঢুকে দেখে হ্যাঁ স্যার ভালো ঢুকো ও বলে দুইটা পিডিএফ
শুরুতে পড়ছিলাম মেকানিক্স পার্টটা, আর হচ্ছে পোস্টুলেটগুলো, আর হচ্ছে ওই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট আর টাইম ডিপেন্ডেন্ট সোলিডারি ইকুয়েশন এই সিলেবাস। আর টাইম ইন্ডিপেন্ডেন্ট আছে টাইম ডিপেন্ডেন্ট কি পাও না ক্লাস পাইনি ও তো টাইম ডিপেন্ডেন্স আর টাইম ইন্ডিপেন্ডেন্স এই দুটো একটা পাইছি একটা ক্লাস পাইছি ওটাই পড়ে আসো, ওটাই লিখবা খাতা দেখবো না। স্যার লেকচার তো 1 থেকে 5 পর্যন্ত ছিল না? হ্যাঁ 1 থেকে 5 হ্যাঁ হ্যাঁ 1 থেকে 5 তো দুইটা ভিডিও। হ্যাঁ 1 থেকে 5 তাহলে দুইটা ভিডিও আমি ভুল করে বলছি, এই দুইটা ভিডিও। ও 1 থেকে 5 কথা বলি। আচ্ছা আচ্ছা 1 থেকে 5 আর হচ্ছে ইয়া ওই যে কোয়ান্টাম মেকানিক্স পোস্টুলেট আর হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট এই ঠিক আছে, তাহলে ওদের কি জানি বলে দিই। ওকে ওকে স্যার তাহলে ক্লাস শেষ। ওটা দুইটা ছিল খালি পোস্টুলেটগুলো ছিল না, পোস্টুলেটগুলো কোয়ান্টাম মেকানিক্স স্যার আপনি তো 1 থেকে 5 পর্যন্ত বলছিলেন না? 1 থেকে 5 বলছিলাম। হ্যাঁ 1 থেকে 5 বলছিলেন। সোলিডারি ইকুয়েশন তো পরে পড়ানো হবে। মানে একটু বেশি হয়ে যায়। স্যার আপনি 1 থেকে 5 পর্যন্ত বলছিলেন। 1 থেকে 5 থেকে এটা তো ইজি। হ্যাঁ পোস্টুলেট আর হ্যাঁ পোস্টুলেট আমাদের দুইটা ডেরিভেশন, হ্যাঁ টাইম ডিপেন্ডেন্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট এইটাই থাকবে। ওটা সহজ ওটাই মেকানিক্স না ও মাগো স্যার তাহলে আজকে ক্লাস শেষ। আমাদের আর আছে হ্যাঁ ক্লাস শেষ কি ক্লাস ক্লাস আমরা শুরু করতে পারলাম। স্যার আমরা ট্রিপল পেপারটা দিতে হবে। এটা বাসায় প্রিপারেশন নিতে হয়। সিটির আবার কি প্রিপারেশন? সিটি প্রিপারেশন নিতে হয় বাসায়। প্রথমে ক্লাসে যেতে যেতে স্যার আবার ভাগ করে দিন, বাকিদের সময় নেই। আরে নাম্বার কি আমি দেব না এই 20 মার্কের পরীক্ষা হবে। ওকে ওকে স্যার। স্যার পাস কি পাবো পাস হচ্ছে 12 আর 3 মার্ক না স্যার? 12 তে পাস, 12 নিচে পেলে ডান্ডি। আচ্ছা স্যার পাসই গেল না। পড়াশোনা করা লাগে। স্যার আমাদের কি স্যার সৃজনশীল হবে? এটা সেম নেই। আমার কোশ্চেন আছে স্যার। কি কোশ্চেন সৃজনশীল হয় নাকি স্টেম টাইপ হবে আপনাদের। এটা নিয়ে আমরা হচ্ছে শেষে আলোচনা করবো, আপনাদের কোশ্চেন টাইপগুলো কিরকম হবে, কিভাবে প্রিপারেশন নেবেন, আমরা এটা আলোচনা করবো। কোনগুলো আগে ছিল সৃজনশীল দিয়ে আছে। যা পড়েছে তাই আসবে, এবারে কিছু হবে। ওটা আপনাদের সাদা কাটা পাবেন। সাদা কালো কাগজ কালো লেখা থাকবে কোশ্চেন গুলো কি স্যার ওই যে 5 মার্কের একটা প্রশ্ন হবে? এরকম হইতে পারে, সৃজনশীলের মধ্যে 1 2 3 4 মার্কের পাবো। হতে পারে। স্যার এখন যাবো না কি হবে? ফাইনালে হয়তো ওইভাবেই হবে, 1 2 3 থাকবে এরকম। সিটিতে হয়তো একটা মানে 4টা বা 5টা প্রশ্ন থাকবে আর কি। বোঝা গেল? আচ্ছা এই আসেন আমরা এখন ইলেকট্রিক ফিল্ডে চলে আসি। यस স্যার। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যে বলতেছিলাম একটা হচ্ছে চার্জ, ধরলাম একটা চার্জ আছে আমার কাছে, ধরলাম হচ্ছে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। ওকে সো ও একটা ইফেক্ট তৈরি করে, ও চার্জ আসে একটা রিজন ধরে ওর কি থাকে, একটা ইফেক্ট থাকে। রিজন মানে কি একটা এলাকা জুড়ে ওর একটা প্রভাব থাকে। মনে করেন একটা সমন্বয়ক আছে, ঠিক আছে, ও মনে করেন বনান এলাকার সমন্বয়ক, তাহলে ওর পাওয়ার কোথায়? বনানের ভিতরে। বনানের ভিতরে আরেক সমন্বয়ক আসলে ওর সাথে একটু লেগে যাবে। ওটা বোঝা গেল? তো ধরেন তো এই এরিয়াটা হচ্ছে তার সেই এরিয়া, এই এরিয়ার ভিতরে সে কি করতে পারে, সে মানে প্রভাব আছে বা ইনফ্লুয়েন্স আছে, ঠিক আছে। তো যে এরিয়া জুড়ে তার প্রভাবটা থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে তার ফিল্ড। কিসের ফিল্ড? এটা ইলেকট্রিক ও চার্জ। বোঝা গেল? তো ইলেকট্রিক ফিল্ড তাহলে এই ব্যাপারটা কি বললাম তাহলে, যে রিজন জুড়ে তার থাকে তার মানে ইনফ্লুয়েন্সটা থাকে, সেই এরিয়াটা হচ্ছে তার কি ইলেকট্রিক ফিল্ড। বুঝতে পারছেন? তো ইলেকট্রিক ফিল্ডগুলো দেখতে এরকম হয়। আচ্ছা তাহলে দেখেন, তাহলে ডেফিনিশন যেটা লেখা আছে এখন পড়েন তো।
বোঝা গেল? বোঝেন না এটা? দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ আ রিজন। রিজন মানে কি? একটা এলাকা বা এরিয়া অ্যারাউন্ড এ চার্জ অবজেক্ট। ওই যে চার্জ এটা কারণ এটা হচ্ছে একটা চার্জ। তার চারদিক থেকে একটা প্রতিটা লাইন থেকে তার একটা বড় রেখা বের হয়েছে, আমরা দেখব সামনে। ধর এইটা হচ্ছে এই ধরেন এই এরিয়ার ভিতরে তার কি আছে? তার ইনফ্লুয়েন্স আছে। তো অন্য একটা চার্জ এখানে আসে, সেটা কি করবে? একটা ফোর্স কি করবে? এক্সপেরিয়েন্স করবে। সেটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, আর ইলেকট্রিক ফিল্ডে এই চার্জ থেকে কিছু ফিল্ড লাইন দেখা যায়। এটা ইমাজিনারি লাইন। কি ধরনের লাইন? ইমাজিনারি। এটা কিন্তু অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে? কিন্তু আমরা হচ্ছে ইমাজিন করে নিছি যে ধরেন এখানে একটা চার্জ নিয়ে আসলাম, মানে +1 করে একটা চার্জ আনলাম। সো এই চার্জটাকে এই বরাবরটাকে এদিকে ধাক্কা দেয়, কারণ দুইটাই প্লাস। তাকে কি করবে? একটাকে কি করে দিবে? রিপেল করে দিবে না? ধাক্কা দিবে, রিপেল করবে। সো এটা এই যে এই লাইন বরাবরটাকে কি করতেছে? রিপেল করতেছে। তাহলে এটাকে আমরা কি করব? এটা হচ্ছে একটা ফিল্ড লাইন। সো এটা একটা কি ধরনের লাইন? ইমাজিনারি লাইন। এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। আমরা হচ্ছে ধরে নিছি, মানে এইভাবে যদি আমরা এক্সপ্লেন করতে পারি ইজিলি, ঠিক আছে? ধর এরকম প্লাস চার্জগুলো থেকে এরকম বের হয়ে যায়, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কি হয়? বের হয়ে যায় এরকম, দেখতে অনেকটা এরকম। সো এইখানে আমরা যদি কোনো চার্জ আনি তাহলে সে কোনো ফোর্স ফিল করবে না, কিন্তু এইখানে যদি নিয়ে আসি তাহলে সে একটা ফোর্স ফিল করবে। এই বলো, বুঝা গেল? তো এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো প্লাস চার্জ থেকে কি মনে হচ্ছে? ডাইভার্জ হচ্ছে। ডাইভার্জ কথা মানে হচ্ছে বের হয়ে যাচ্ছে। আর যদি নেগেটিভ চার্জ হয় সেটা হচ্ছে কি হবে? ইনভার্স হচ্ছে, ওটার ভিতরে এসে পড়তেছে, এরকম বলে মনে হবে। এটা দেখতে কেমন হবে? এটা দেখতে হয় এটা হচ্ছে মাইনাস চার্জ এখানে, তাহলে এই ফিল্ড লাইনগুলো এরকম হবে, ওর দিকে আসতেছে। বুঝা গেল? সেটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাসের জন্য ফিল্ড লাইনগুলো দেখতে এমন হয়। এখন কথা হচ্ছে যদি একটা প্লাস আর একটা মাইনাস একসাথে আনা হয় তাহলে সেক্ষেত্রে ফিল্ড লাইনগুলো দেখতে কেমন হবে? একটা প্লাস ধরেন আমি তো বললাম এটা হচ্ছে ওর রিজিয়ন, তাই না? এটা হলো ওর ইলেকট্রিক ফিল্ড। তাহলে ওর ইলেকট্রিক ফিল্ড অন্য একটা কিন্তু মানে চার্জ আনলে সে কি করবে? তাকে তারপর একটা ফোর্স দিবে, তাই না? এটা আমরা অলরেডি দেখি, এটা তো ডেফিনিশন থেকে আসছে। অথচ আমি যদি এই নেগেটিভ চার্জটা যদি ওর এখানে নিয়ে আসি তাহলে ফিল্ড লাইনগুলো কি চেঞ্জ হবে নাকি এরকম থাকবে? কি রকম চেঞ্জ হবে? কথা বোঝেন না? আরে বললাম এই হচ্ছে তার ফিল্ড, তাই না? এর ভিতরে অন্য একটা চার্জ আনলে কি হবে? দুটো তো দুটোর দিকে টানবে। তো ডিপেন্ড করে হচ্ছে ফোর্স এর নেচারের উপর। নেগেটিভ আসলে তাহলে তো দুটো নিচে দিকে দুটো একটা দিকে টানবে, তাই? কথা হচ্ছে তাহলে ফিল্ড লাইনগুলো কি এরকমই থাকবে? না, ফিল্ড লাইন তো ব্লাড হয়ে যাবে বা চেপে আসবে। এটা আমরা দেখব। তাহলে আগে তো দেখি একটা প্লাস আর একটা মাইনাসের জন্য ফিল্ড লাইনগুলো দেখতে কেমন হবে। দেখি আমরা কি আগে প্লাসের জন্য তো দেখলাম কি রকম, মাইনাসের জন্য কিরকম দেখলাম। যদি একই সাথে খুবই কাছাকাছি থাকে আর কি, মানে একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ, তাহলে কি হবে? ফিল্ড লাইনগুলো দেখতে কেমন হবে? আর এটা পরে আসছে না অনেক এইটা মেরে কেমন হবে? বুঝতে পারবেন না? যদি নেগেটিভ এবং পজিটিভ হয়, পজিটিভ থেকে ঘুরে স্যার নেগেটিভে ঢুকবে, নেগেটিভ থেকে স্যার রাউন্ড করে আবার পজিটিভে ঢুকবে। পজিটিভ থেকে নেগেটিভ যাবে, নেগেটিভ থেকে ঘুরে আবার পজিটিভে যাবে? না না স্যার, পজিটিভ এগুলো সবগুলো নেগেটিভের দিকে যাবে। আচ্ছা। আর নেগেটিভের যেগুলো কাছাকাছি থাকে ওগুলো স্যার এই এয়ারগুলোর সাথে জয়েন্ট হবে। তো দেখতে কেমন হবে? আগে তো দেখি ফিল্ড লাগতে পারতে হবে না। সো দেখেন ওটা কি হচ্ছে, তাহলে ধরেন এখানে একটা প্লাস চার্জ আছে আমার কাছে এখানে, ওকে? এখানে একটা প্লাস চার্জ, আমি এখানে একটা মাইনাস চার্জ আছে, ওকে? তো দেখেন, তো শুরুতে ধরেন এই যে এইটা দেখতে অনেকটা হবে এরকম, বুঝা গেল? প্লাস থেকে বের হচ্ছে, মাইনাস থেকে ঢুকতেছে।
আর আমরা জানি মাইনাসের ভিতরে যা ঢুকে আর প্লাসটা কি হয় বের হয়ে যায়, ঠিক আছে? তো সিমিলারলি বাকি যে লাইনগুলো হবে এরকম হবে, তখন এই লাইনগুলো এরকম হবে, লাইনগুলো হবে হচ্ছে এরকম, এইরকম, এইরকম, বুঝছেন? এই লাইনগুলো দেখতে এরকম হবে, প্লাসের জন্য প্লাস আর মাইনাস থাকলে একসাথে, বুঝছেন? কথা হচ্ছে শেপটি এরকম হইলো কেন, এটা হচ্ছে প্রশ্ন। শেপটি এরকম হইলো কেন? মাইনাসের কিন্তু এদিকে আসছে না না না, এমনি হইতে পারতো, এমনি হইতে পারতো না, এই মনে হয় এরকমই কেন হইলো? এটা আমার প্রশ্ন, এটা আবার শিখেছি স্যার। ইলেকট্রিক ফিল্ড আছে না, ফিল্ডে তো স্যার চতুর্দিকে ছড়ে, কারণ এই পাশে যেটা আছে ওটা তো সরাসরি ডিরেক্ট ভাবে আসতে পারবে না, তারপরে ওর যে পথ আছে পথ দিয়ে ঘুরে আসতে হবে। স্যার এই স্টেট যেটা আছে ওটা তো স্যার স্ট্যাটিক, তো ওর উপরে যেটা আছে ওটা তো স্টেট যাইতে পারছে না, ওরে রাউন্ড করে যেতে হবে। কেন? এটা তো ম্যাগনেটিক ফিল্ডের জন্য, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডের জন্য ওর তো নিজস্ব ইয়ে আছে, প্রপার্টি আছে। ফিজিক্স বলে, ফিজিক্স আমরা করতেছি কি ক্লাস? ফিজিক্সের ভাষায় বলেন, এইসব বাংলা ভাষায় ইংলিশ ভাষা না বলে ফিজিক্স ভাষায় বলেন। ফিজিক্সের কথা বলতে গেলে স্যার মাথায় যাবে ঘরে নিউটনের ভিতরে প্রোটনের ভিতরে স্যার আন্দোলনিক বিঘর্ষণ চলছে, তো একই তার আর কিছু ধরে না। এই তো ভাই অস্ত্র জমা দিয়ে দিছে। এই আপনি বলেন তো কি বলবেন না? এই আপনার কি অবস্থা? স্যার বাংলা বলতেছে, বাংলা পড়ে? না স্যার মনে তো ভাবি স্যার কি বুঝে এলো না। ইলেকট্রিক সার্কিট এই ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক সার্কিট বলে ইলেকট্রিক ফিল্ড বুঝছেন স্যার আপনার স্টুডেন্ট আমি বললাম এটা ইয়া হলো কেন, এই ধরনের সূত্র হলো কেন? এটা স্যার ঘুমতে করছেন কোয়ালের ঘুমতে ঘুমে থেকে টাকা ফেরত যাবে। এই ধরনের সূত্র কেন? এই আপনি বলেন তো এই সাথে আপনি তো মারা দিয়ে সে কিরকম হবে না আমরা সবাই জানি, দেখে বলছি কথা হচ্ছে সে কিরকম কেন হবে? এক্সপ্লেইন করেন। তার পজিটিভ পজিটিভ থেকে হচ্ছে না বলতেছি আচ্ছা আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে, আমরা নিয়ে নিয়ে আলোচনা করবো, এটা মনে করেন, ঠিক আছে? এটা আমাকে এক্সপ্লেইন করবেন যে কেন ফিল্ড লাইনগুলো এই শেপই হয়, অন্য কোনো শেপ হয় না কেন? আমরা দেখতেছি হচ্ছে একটা কি সার্কুলার পাথ দেখতে পাচ্ছি, তাই না? সার্কুলার পাথ দেখতে পাচ্ছি, কারণ সার্কুলার পাথ কেন? ঠিক আছে, এটা হচ্ছে আপনারা দেখবেন। ইভেন যদি দুইটা পজিটিভ চার্জ হয় সেই ক্ষেত্রেও কি হবে, আর দুইটা নেগেটিভ চার্জ হয়, হ্যাঁ এটাই তো, দুইটা পজিটিভ যদি চার্জ হয় তাহলে সেই ক্ষেত্রে ফিল্ড লাইনগুলো কেমন হবে দেখি। হ্যাঁ ওইটাই দেখবেন যে কি হবে, আর যদি দুইটা নেগেটিভ হয় সেক্ষেত্রে কি হবে, আর প্লাস মাইনাস আমরা দেখলাম অলরেডি। ওকে, হ্যাঁ হ্যাঁ এটা তো আমরা বুঝছি, কথা হচ্ছে শেপটাকে এরকম ওই রকমই কেন হচ্ছে ওই ক্ষেত্রে। কোশ্চেন হচ্ছে আমরা এটা ফিজিক্সটা বুঝতেছি কিনা, যে ফিল্ড লাইনগুলো এরকম কেন হচ্ছে, গোলটা বুঝতে পারছেন যে কেন এরকম হচ্ছে, এটা আমাদের বলতে হবে। এরপরে কি আছে,
আচ্ছা সো ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আমরা যদি বের করতে চাই আমরা বলবো যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বলছি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইন্টেন্সিটি কথাটা বুঝছেন আচ্ছা সো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটা দ্বারা বোঝায় কি বোঝায় হচ্ছে যে কোনো একটা মানে চার্জের উপর কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে তার ফিল্ড স্ট্রেংথ অথচ আমরা যদি একটু ভিজুয়ালি দেখি না এই সেলটা আমরা পরে আসতেছি পরটা থেকে সেটা অলরেডি আমরা হচ্ছে এই যে সেটা এরকম দেখা যায় আমরা দেখলাম টাইম আছে কতক্ষণ আছে আচ্ছা সেটার জন্য আমরা কাজ করি দেখেন বললাম এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে তাহলে ওর থেকে কি হবে প্লাস সি তাহলে ওর থেকে মনে হবে 2 অ্যাঙ্গেল এরকম বের হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম ডাইভার্জ হচ্ছে এরকম ঠিক আছে এটা হচ্ছে Q1 ধরলাম এখানে ঠিক আছে এটা কোন হচ্ছে ধরেন সোর্স চার্জ এটা কি সোর্স হচ্ছে আর ধরেন বাইরে তার ইলেকট্রিক ফিল্ড বাইরে মধ্যে কি তার ইলেকট্রিক ফিল্ড বাইরে আরেকটা চার্জ আছে সেটা হচ্ছে Q2 তাহলে ওর রেসপেক্টে সে কত দূরে আছে মানে ইনফিনিটি দূরে আছে কারণ কি কারণ হচ্ছে ধর ওর রিজন হচ্ছে এতটুকু বললাম ওর রিজন বাইরে মানে কি ওর থেকে সাথে ওর কোনো কানেকশন আছে না তার মানে ওর থেকে কত দূরে ইনফিনিটি বুঝা গেল তাহলে কিভাবে কোথায় আছে ইনফিনিটি আছে ওকে সো আমরা যদি ওকে এখানে ওর ফিল্ডে আনতে চাই তাহলে আমাদের ফোর্স অ্যাপ্লাই করার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে ওকে সো ধরেন ওকে যে আমি এখানে ওকে এখান থেকে যে এখানে আনতেছি তাহলে Q2 চার্জের উপর কি বললাম এক পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে তার কারণে Q1 এর কারণে কথাটা বুঝেন এইটা ভালোভাবে বোঝা দরকার Q2টাকে আমি কোথাতে চাচ্ছি ওর ফিল্ডের ভিতরে তাহলে এই Q1 চার্জের কারণে Q2 চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে সেটা হবে বুঝা গেল আমরা যদি 1 ইউনিট চার্জ আনতে চাই তাহলে ফোর্স কত হবে Q2 চার্জের জন্য ফোর্স হচ্ছে এত এক ইউনিটের জন্য কত হবে 1 হবে না স্যার 1 হবে না 1 বাই না স্যার 1 বাই f তো কি হবে f বাই 1 হবে স্যার f বাই Q2 আর f বাই 1 ঠিক নিয়ম বুঝেন না f বাই 1 হবে এই রে বোঝা গেল সো এটা তাহলে কার জন্য এটা Q1 এর Q1 এর জন্য এটা অবশ্যই কার জন্য Q1 এর জন্য বোঝা গেল সো আমাদের Q2 এটা হচ্ছে আমাদের একটা টেস্ট চার্জ ঠিক আছে ওর মাধ্যমে আমরা টেস্ট করতেছি কাকে Q1 এর টেস্ট করতেছি বোঝা গেল ওকে তাহলে এটা হচ্ছে আমাদের সোর্স চার্জ আর Q2 হচ্ছে আমাদের টেস্ট চার্জ সো Q2 চার্জের জন্য আপনার হচ্ছে ফোর্স করতেছে তাহলে কত হবে এইটা হচ্ছে এটা Q2 চার্জের জন্য ওকে তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এটা আমাদের কি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা অনেক সময় ইন্টেন্সিটি বলা হয় ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যেই কথা ইন্টেন্সিটি একই কথা ওকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি একই কষ্ট হচ্ছে QE এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কার বলেন তো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কার বের এটা কিন্তু বের Q1 এর কিন্তু চার্জটা কি চার্জটা স্যার Q2 অর্থাৎ যেটা আনতেছে টেস্ট করতেছি হ্যাঁ এটা আমরা টেস্ট করতেছি সেটা হচ্ছে আমাদের Q2 কিন্তু এই ফিল্ড বের হবে কার Q1 এর যে আর ফিল্ড আনতেছে বুঝা আমরা যদি এখানে Q1 না দেন আমরা যদি Q5 আনতাম তাহলে মানে এখানে যদি Q5 এর এরিয়াতে আনতাম তাহলে কার জন্য বের হতো Q5 এর জন্য বোঝা গেল অনেক সময় ভুল করে ফেলানো হচ্ছে এই দুটাকে ভুল করে পাকায় দেয় বোঝা গেল তো এখানে Q2 এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের যেটাকে আনতেছি
কিন্তু এটা বের হচ্ছে, এই ফিল্ডটা কার বের হচ্ছে? Q1 বোঝা গেল? আচ্ছা, তো নরমালি আমরা যে মানে কনভেনশনাল যে ওয়ে সেটা আমরা কি করি? ধরেন কোনটা কি ইন্টেন্সিটি আমরা কিভাবে বের করি? ধরেন এই যে লাইটটা, এটা ইন্টেন্সিটি আমরা কিভাবে বের করি? লাইটটা কি ইন্টেন্সিটি আছে, এইখানে লাইট পড়তেছে। ধরেন এই যে একটা ধরেন আমি একটা এরিয়া চিন্তা করতেছি, ধরেন এই যে এটা এতটুকু এরিয়া, এই এরিয়ার ভিতর দিয়ে কি পরিমাণ ফোটন সে পাস করতে পারতেছে সেটা হবে কি, এই এরিয়ার ভিতরে ধরেন 100টা ফোটন পাস করতে পারতেছে। আর এটা এরিয়া ধরলাম হচ্ছে 2 মিটার স্কোয়ার, ওকে 2 মিটার স্কোয়ার এটা হচ্ছে এরিয়া, আর এটার ভিতরে ধরেন 100টা ফোটন পাস করতে পারতেছে। তাহলে পার ইউনিট এরিয়াতে কটা ফোটন যাচ্ছে? 50টা। তাহলে ওর ইন্টেন্সিটি কত হবে? 50, অর্থাৎ কতগুলো পাস করতে দিতেছে। মানে কনভেনশনাল ওয়ে হচ্ছে ধরেন আমি একটা এরিয়া চিন্তা করতেছি, ধরেন এখানে একটা এরিয়া আমরা চিন্তা করব, এই এরিয়ার ভিতরে কয়টা লাইট পাস হচ্ছে? 2টা, তাই না? সো আমরা কনভেনশনাল ওয়েতে আমরা বের করতাম হচ্ছে ইন্টেন্সিটি কিভাবে, যে 2টা পাস হচ্ছে তার মানে কি ওর ফিল্ড স্ট্রেংথ কত হবে? 2। যদি এটা এরিয়াটা একটু বড় করে দিই, ধরেন আরো বড় করে দিই, 3টা, এখন হচ্ছে কয়টা পাস হচ্ছে? 3টা। তো যতগুলো ফিল্ড লেন্থ বার হচ্ছে তত তার ইন্টেন্সিটি তত বেশি। আবার দেখেন আমি যদি এটাকে একটু ক্লোজে নিই, ধরেন ছোট এরিয়া ছোট, কিন্তু আমি একটু ক্লোজে নিয়ে যেতে পারি। এরিয়া কি হলো? এরিয়া কিন্তু আগের চেয়ে কি হলো? ছোট, কিন্তু এখন ফিল্ড লেন্থ করা বেশি পাস হচ্ছে না। তার মানে আমরা যত ক্লোজে যাব চার্জে ফিল্ড লেন্থ দেবো তত ঘন, তাই না? তত ডেন্স দেখবো, তাই না? তো ডেন্স জায়গা দিয়ে ফিল্ড লেন্থগুলো বেশি বেরোচ্ছে বলে মনে হবে। আর এরিয়াটা যদি আমরা আস্তে আস্তে আরো আস্তে আস্তে মানে ফিল্ড লাইনগুলো কম পাস হবে, তাই না? তো এটা যেটা বোঝা যাচ্ছে যে মানে কোন একটা জায়গায় যে ফিল্ড লাইনগুলো এটা মানে যত বেশি তত বেশি ইন্টেন্সিটি, ফিল্ড লাইনগুলো যত কম ইন্টেন্সিটি তত কম। আর বের করা এটা হচ্ছে কনভেনশনাল, আমরা কোন একটা জায়গায় ইন্টেন্সিটি বের করছি এইভাবে, কারণ লাইটের জন্য বলেন নরমাল যে প্রসেসের জন্য আমরা ইন্টেন্সিটি বের করছি এইভাবে, বা ওয়েভের ইন্টেন্সিটি, অর্থাৎ কোন একটা জায়গায় দিয়ে কি পরিমাণ ওয়েভ পাস হচ্ছে। ধরেন এই ওয়ালের ভিতর দিয়ে অনেকগুলো ওয়েভ পাস হচ্ছে, তো পার ইউনিট এরিয়ার জন্য যতগুলো ওয়েভ পাস হবে সেটা হবে কি? ওয়েভের ইন্টেন্সিটি, ওয়েভ ইন্টেন্সিটি। সো কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এইভাবে বের করা সম্ভব না, কারণ ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো আমরা দেখতে পাই না। তাহলে আমরা কি বলছি, ইলেকট্রিক লাইনগুলো কেমন হবে? ইমাজিনারি। এটা তো আমাদের অ্যাকচুয়ালি এটাতে এক্সিস্ট করে না। তো এটাকে আমরা বের করি তাহলে কি হবে? এই যে এইভাবে এটা হলো, এটা হচ্ছে দুইটাই দেখতে পাই। আর কোনো প্রশ্ন? কালকে জিজ্ঞেস করবো কি পড়াইছি। আপনাদের ল্যাব মনে একটু পরে শুরু করবো, আর একটা ক্লাস হবে মনে হয়। মাইট দিব তো, ল্যাব আজকে 100% হবেই। এফটা তো ফোর্স, কিন্তু ইন্টেন্সিটি তো বের করতে হবে। ইন্টেন্সিটি এটাই তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, এটা হচ্ছে আমাদের ই। বুঝতে পারছেন? তাহলে ফিল্ড কাকে বলতেছি আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলতেছি বলেন তো? স্যার ফিল্ড হলো স্যার ওর যতটুকু এরিয়া আছে, হ্যাঁ, যে এরিয়ার ভিতরে ওর প্রভাব আছে। আর ইউনিট এরিয়ার মধ্যে যতগুলো বের হচ্ছে না, ওটা তো আমাদের কনভেনশনাল ওয়ে। এটা হচ্ছে থিওরিটিক্যাল আমরা বুঝতেছি এরকম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম না। আমরা বের করবো কিভাবে, যে কোনো একটা চার্জকে আনতে তার ইলেকট্রিক ভিতরে যে ফোর্স অ্যাপ্লাই করছে, তো পার ইউনিট চার্জে এটা দেখেন এই কিউ এর ভ্যালু যদি 1 হয়, এখান থেকে আমরা দেখলাম হচ্ছে ই কস্ট হচ্ছে কি f বাই কিউ, এটা দেখছি না? আর কিউ এর ভ্যালু যদি 1 হয় তাহলে ই কস্ট কি? ডেফিনিশনটা কি হবে তাহলে? 1 ইউনিট চার্জকে আনতে, এটা কি এই কিউ কোনটা? এটা না এইটা না এইটা? ওইটা এইটা না, এটাকে আনতেছি না? তাহলে 1 কুলম্ব চার্জ আনতে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয় সেটাই আমাদের কি? কারণ কি এটা যদি 1 হয় তাহলে একটা কি হয়? সমান হয়ে যায়। আমরা ডেফিনিশন কি বলতে পারি, যে 1 কুলম্ব চার্জকে আনতে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয় সেটা আমাদের কি? 1 কুলম্ব চার্জ হ্যাঁ, অসংখ্য থেকে, ঠিক আছে? এই যে ইনফিনিটি থেকে আনতে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা আমাদের কি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ
বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। বোঝা গেল? কার কোনো কোশ্চেন? টাইম আছে আর? ছাব্বিশ বেজে গেছে। আচ্ছা, এই ভিডিওটা অফ করে দাও তো। এগুলো করতে লাগলো।